আচ্ছা, আমরা একটু শুরু থেকে শুরু করব। প্রথম ক্লাসটা যেহেতু অনেকের মিস গেছে, একটু শুরু থেকে শুরু করব। আমি ক্লাসের মাঝে ডিসকাশন ডিসকাশনের যে কোনো একটা পর্যায়ে গ্যাপ দিয়ে হচ্ছে কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন নেব, ঠিক আছে? আচ্ছা, আমরা বলছিলাম যে আজকে থিওরি আর ল্যাব ক্লাসটা একসাথে হবে, একটু লম্বা হবে। আর যেহেতু ঈদের আগে এইটাই আমাদের লাস্ট ক্লাস হবে, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবো সবাই। ওকে। আচ্ছা, তো আমাদের লাস্ট সেমিস্টারে আমরা হচ্ছে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছিলাম, সি। ওই ল্যাঙ্গুয়েজে হচ্ছে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজেস ছিল, যে জিনিসগুলো আমরা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারতাম না। এই জিনিসগুলো একটু আমরা আগে দেখব, এরপরে আমরা আলটিমেটলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এবং ক্লাস অ্যান্ড অবজেক্ট কি এই জিনিসগুলো আহ, আজকে দেখব। যারা পিসিতে ক্লাস করতেছে কেউ একজন রেকর্ড করলে মনে হয় ভালো হইতো। আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ড দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করা লাগবে না। ওকে। আচ্ছা। আচ্ছা, এখন একটু একটা জিনিস যেটা দেখবো, যে দেখেন এই প্রসিডিউরাল প্রোগ্রামিং বা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং, যেটা আমরা এর আগের সেমিস্টারে দেখলাম, ওইখানে কি হইতো, আমাদের হচ্ছে আমাদের প্রোগ্রামের এমফেসাইজ মানে মূল টার্গেটটা থাকতো একটা অ্যালগোরিদম ডিজাইন করার ক্ষেত্রে, ব্যাপারে। হ্যাঁ, যে আমাদের যে প্রবলেমটাই বা যেই কোশ্চেনটাই দেওয়া থাকতো, আমরা চাইতাম যে এটার জন্য ওই প্রবলেমের সলিউশন হিসেবে আমরা একটা অ্যালগোরিদম ডিজাইন করব। ওই অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করে দিবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি প্রোগ্রামটা খুব বড় হইতো তখন আমরা কি করতাম, তা প্রোগ্রামটাকে ছোট ছোট কিছু ফাংশনে ডিভাইড করে ফেলতাম। হ্যাঁ, ছোট ছোট কিছু ফাংশনে ডিভাইড করে এরপরে সলভ করার ট্রাই করতাম। দেন হচ্ছে মোস্ট অফ দ্য ফাংশনস শেয়ার গ্লোবাল ডেটা। আপনাদের যদি ফাংশনে ফাংশন ক্রিয়েশন এবং ফাংশনে আমরা যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনের ডেটা পাঠাই, এটা খেয়াল থাকে। আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে যেটা হতো, যে ফাংশনের মাধ্যমে আমরা যে ডেটাগুলো পাঠাইতাম, ম্যাক্সিমাম ডেটাগুলোই আসলে গ্লোবাল ডেটা হিসেবে কনসিডার করা হতো। এবং ডেটা, এই যে ডেটাগুলা বা ইনফরমেশনগুলো, ডেটা মুভ ওপেনলি অ্যারাউন্ড দ্য সিস্টেম ফ্রম ফাংশন টু ফাংশন। বিষয়টা এমন ছিল যে, ধরেন আপনার এটা মেইন ফাংশন। হ্যাঁ, এই মেইন ফাংশনের বাইরে যতগুলো ফাংশন আমরা লিখতাম, মেইন ফাংশন থেকে কল করে করে ওই ফাংশনগুলো আমাদের ইউজ করা লাগতো। তো আমাদের আসলে ওপেনলি কি করতে হতো, ফাংশনগুলোকে ডেটা পাঠাইতে হতো। ধরুন আপনার এখানে একটা ইন্টিজার এ আর একটা ইন্টিজার ওয়াই আছে, আমরা ডিরেক্টলি ফাংশনগুলোকে এই ডেটাগুলো পাঠাই দিতাম। এখন এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে, যে ফাংশনটাকে আমি ডেটাগুলো পাঠাচ্ছি, ওই ফাংশনে এক্সপ্লিসিটলি এরকম কোনো অথেন্টিকেশনের ব্যবস্থা থাকতো না, যে আমি যে ডেটাটা এই ফাংশনকে পাঠাইলাম, আদৌ কি এই ফাংশনের এই ডেটাটা প্রয়োজন, বা এই যে ডেটাটা পাঠাইলাম এটা কি আসলে কোনো সেন্সিটিভ বা কনফিডেন্সিয়াল ডেটা যেটা আমরা পাঠাইলাম মেইন ফাংশন থেকে, বা আমার প্রোগ্রামের বাইরে এই ডেটাটা লিক হওয়ার বা এই ডেটাটা হচ্ছে কি বলে মিসইউজ হওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়। ওকে, এটা ছিল সবচেয়ে বড় প্রবলেম এখানে। আর হচ্ছে এমপ্লয়ার টপ ডাউন অ্যাপ্রোচ, এটা হচ্ছে পরে দেখবো আমরা, সমস্যা নেই। টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে আমরা প্রবলেমটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে যে সলভ করি, এটারই একটা অন্য নাম। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না। দেন এই যে স্ট্রাকচার প্রোগ্রামিং, এর মধ্যে আমরা লাস্ট আমাদের যদি আপনাদের খেয়াল থাকে, যে আমরা শেষের দিকে এসে হচ্ছে স্ট্রাকচার বানানো শিখছিলাম। যে স্ট্রাকচারটা কি ছিল, একটা কাস্টম ডেটা টাইপ ছিল। এই স্ট্রাকচার বানায় হচ্ছে আমরা আমাদের কয়েক টাইপের ডেটা একসাথে একটা স্ট্রাকচারের মধ্যে স্টোর করে রাখতে পারতাম। যেমন আমাদের এই যে এটা একটা এক্সাম্পল, আমাদের কি 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 ছিল, যে আমরা ইন্টিজার টাইপের ডেটা বানাইতে পারতাম, ফ্লোটিং টাইপের ডেটা বা ক্যারেক্টার স্ট্রিং এগুলো ক্রিয়েট করা যাইতো। কিন্তু এমন যদি হয় যে আমি স্টুডেন্ট টাইপের একটা ডেটা বানাইতে চাই, যে স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হবে, ওই স্টুডেন্টের নেম, তার রোল এবং তার ধরেন সিজিপিএ, এই সবগুলো জিনিস মিলাই একটা স্টুডেন্ট হবে বা একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করবে, এরকম কিছু বানানো যাইতো না। মানে ইমপ্লিসিটলি এরকম কোনো ডেটা টাইপ দেওয়া ছিল না সি ল্যাঙ্গুয়েজে। ওইটার জন্য আমরা কি করলাম, আমরা সি ল্যাঙ্গুয়েজে একটা ওয়ে অ্যারাউন্ড ছিল, যে আমরা একটা স্ট্রাকচার বানাইতে পারবো। স্ট্রাকচার হচ্ছে এমন একটা কাস্টম ডেটা টাইপ, যেটাতে আমরা হচ্ছে মাল্টিপল ডেটা টাইপের ভ্যারিয়েবল একসাথে রাখতে পারতাম। ওকে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে, এই যে স্টুডেন্টকে আমি স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এইখানে স্টুডেন্টের একটা স্টুডেন্টের ভিতরে যে ডেটাগুলো, তার নেম, রোল, তার সিজিপি, এই ডেটাগুলোও পাবলিকলি অ্যাভেলেবেল থাকে। মানে এই ডেটাগুলোও দেখেন, এই যে আমি মেন ফাংশন থেকে এ ডট রোল, এ ডট ডেটা টোটাল, হ্যাঁ, এই যে স্টুডেন্ট একটা স্ট্রাকচার, স্ট্রাকচারের রোল, স্ট্রাকচারের টোটাল, যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারতেছি, কোনো বাধা ধরা নেই। হ্যাঁ, সো এখানে মানে ডেটার ইন্টিগ্রিটির একটা সমস্যা তৈরি হওয়ার পসিবিলিটি থাকে।
প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই স্ট্রাকচারটা আসলে রিয়েল লাইফের একটা স্টুডেন্টকে পুরোপুরিভাবে রিপ্রেজেন্ট করতে পারে না। কেন পারে না? একটা স্টুডেন্টের তো শুধু নাম, রোল, সিজিপিএ, কয়টা কোর্স করতেছে, শুধু এই ইনফরমেশনগুলোই থাকে না। একটা স্টুডেন্ট কি করতে পারে, তার কিছু ফাংশনালিটিস থাকে, সে কি কি করতে পারবে, সে স্টাডি করা, সে একটা কোর্সে এনরোল হওয়া, ইউনিভার্সিটি থেকে একটা কোর্সে ড্রপ করা, ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট হওয়া, হ্যাঁ, বা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হওয়া, এই অনেকগুলো কাজই একটা স্টুডেন্ট রিয়েল লাইফে আসলে করতে পারে। যে জিনিসগুলো আমরা সি ল্যাঙ্গুয়েজে বা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে এই স্ট্রাকচার যে ডেটা টাইপটা ছিল এটা দিয়ে আসলে ইমপ্লিমেন্ট করতে পারতাম না। ওকে, আচ্ছা, এই স্ট্রাকচারের একটা পয়েন্ট ডিসঅ্যাডভান্টেজ এগুলো। আরেকটা সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে আপনারা যদি আপনার মনে থাকে দেখবেন যে আমরা যখনই কোনো ক্রিয়েট করতাম, কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করতাম, ওই ভ্যারিয়েবলটা আমরা যোগ বিয়োগ করতে পারতাম, ঠিক না? ধরেন আমার ইন্টিজার এক্স আর ওয়াই আছে, আমি লিখতে পারি যে ইন্টিজার জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই এর যাই ভ্যালু থাকুক, এখানে জেড এর ভিতরে কী হবে, এক্স আর ওয়াই এর ভ্যালুটা কপি, মানে যোগ হয়ে কপি হবে। এই জিনিসটা করা যাইত, ঠিক না? একটা ইন্টিজার, ফ্লোট বা ক্যারেক্টারের যোগ বিয়োগ বা এরিথমেটিক অপারেশনগুলো আমরা করতে পারতাম। কিন্তু আমি যদি একটা স্ট্রাকচার দিয়ে অনেকগুলো স্ট্রাকচারের কপি বানাই, যেমন ধরেন এটা একটা কমপ্লেক্স নাম্বার, এই এক্সাম্পলটা আমরা আগেও দেখেছিলাম ক্লাসে। কমপ্লেক্স নাম্বারের দুইটা অংশ থাকে, একটা রিয়েল একটা ইমাজিনারি অংশ। এই রিয়েল অংশটা এক্স, ইমাজিনারি অংশটা হচ্ছে ওয়াই। তো এই কমপ্লেক্স নাম্বারটাকে একটা স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, এবং আমি কমপ্লেক্স নাম্বার, অনেকগুলো কমপ্লেক্স নাম্বার ক্রিয়েট করলাম, C1, C2, C3। হ্যাঁ, এখন রিয়েল লাইফে আমরা যখন ম্যাথমেটিক্স করি তখন কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার যোগ করতে পারি। যেমন ধরেন 3i প্লাস 2, এটা একটা কমপ্লেক্স নাম্বার। আবার হচ্ছে 5i প্লাস 5, এটা একটা কমপ্লেক্স নাম্বার। এখন এই দুইটা কমপ্লেক্স নাম্বারকে আমরা আসলে কি করতে পারবো, যোগ করতে পারবো চাইলে। এই দুইটা রিয়েল নাম্বার অংশ 5 আর 3 8i, আর হচ্ছে 5 প্লাস 2 7, এটা হচ্ছে যোগফল এই দুইটা কমপ্লেক্স নাম্বারের। এখন আমার সি ল্যাঙ্গুয়েজে যেখানে আমি স্ট্রাকচারটাকে আসলে ডিরেক্টলি কোনো ডেটা টাইপ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি নাই, সেখানে আমি স্ট্রাকচারটাকে কী করলাম, কমপ্লেক্স নাম্বারটাকে কী করলাম, একটা স্ট্রাকচার ডেটা টাইপ দিয়ে আমি কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছি। কিন্তু এখন প্রবলেম যেটা, আমি রিপ্রেজেন্ট করছি ওকে, কিন্তু এই রিপ্রেজেন্টেশনটার উপরে আমি কোনো এরিথমেটিক অপারেশন আসলে চালাইতে পারবো না। মানে হচ্ছে এরকম C1 প্লাস C2 আসলে করা সম্ভব না। কেন? কারণ এখানে C1 C2 এগুলা কোনো ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এইটাই এরকম ডেটা টাইপ না। এটা হচ্ছে একটা স্ট্রাকচারের অবজেক্ট। এই স্ট্রাকচারের অবজেক্টটাকে কখনোই আসলে এভাবে এরিথমেটিক অপারেশন দিয়ে যোগ করা যায় না। ওকে, এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। দেন হচ্ছে এখানে একটা পয়েন্ট লেখা আছে, ডু নট পারমিট ডেটা হাইডিং বিকজ অল স্ট্রাকচার মেম্বার্স আর পাবলিক মেম্বার্স। মানে হচ্ছে একটা স্ট্রাকচারের ভিতরে যতগুলো মেম্বার থাকে সবগুলো বাই ডিফল্ট একটা পাবলিক ডেটা হিসেবে থাকে। পাবলিক কি আর পাবলিক না বা প্রাইভেট কি, এটা আমরা একটু পরে দেখবো সামনে। তো এখানে যেটা প্রবলেম, আমরা একটু আগেও বললাম যে এই ডেটাগুলো খুবই ইজিলি প্রোগ্রামের বাইরে থেকে বা অন্য কোনো একটা প্রোগ্রাম থেকে ইজিলি অ্যাক্সেস করা যায়, যেটা আসলে সবসময় একটা মানে গুড সিনারিও না। ওকে, আচ্ছা, এই যে লিমিটেশনসগুলো আমরা ডিসকাস করলাম, এই সবগুলোর লিমিটেশনসের সলিউশন হিসেবে বা লিমিটেশনসগুলোকে হ্যান্ডেল করার জন্য হচ্ছে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসা, ঠিক আছে? যেখানে আমরা এই সবগুলো প্রবলেম, এই যে ডেটা নিয়ে এত ঝামেলা, এবং হচ্ছে একটা রিয়েল লাইফ অবজেক্টকে বা একটা রিয়েল লাইফ জিনিসকে প্রপারলি আমার কোডের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারা, এই সবগুলো জিনিস আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রুতে করে দেখবো আর কি, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারলাম? কোনো কোয়েশ্চেন আছে কারো এখানে? একটু রেসপন্স করতে হবে স্যার, যদি বুঝে থাকেন। তার মানে হচ্ছে ডাটা লিক হওয়ার ক্ষেত্রে ডাটাকে বাঁচানোর জন্যই কি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজ করব? ওয়ান অফ, মানে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, মানে এটা অনেকগুলো রিজনের মধ্যে এটা একটা রিজন। আরও বেশ কিছু রিজন আমরা সামনে দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট যে রিজনটা, এটা হচ্ছে আমরা আসলে প্রোগ্রাম কেন করি, আমরা একটা কোড, একটা প্রোগ্রাম কেন লিখি, আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলো সলভ করার জন্য। হ্যাঁ, এখন আপনি রিয়েল লাইফে আশেপাশে যেই জিনিসটাই, যার দিকেই তাকান, যে জিনিসটার দিকেই তাকান, সব কিছুই আসলে একটা একটা অবজেক্ট। এই অবজেক্টগুলোকে প্রপারলি প্রসিডিউরাল প্রোগ্রামিং দিয়ে কোডে রিপ্রেজেন্ট করা যায় না, যেই কারণে আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসা, এটা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে প্রোগ্রাম করার একটা ধরন,
একটা প্যারাডাইম। এখানে আমরা প্রোগ্রামগুলো এমনভাবে করব যেখানে আমরা হচ্ছে রিয়েল লাইফ অবজেক্টগুলোকে আসলেই প্রপারলি আমার কোডে রিপ্রেজেন্ট করতে পারবো। বুঝতে পারলাম? হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই এক্সাম্পলগুলো আমরা একটু পরে দেখব। এই এক্সাম্পলগুলো পরে দেখে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে কী কী জিনিস আছে এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই ডিসঅ্যাডভান্টেজগুলোকে কিভাবে সলভ করে এইটা একটু দেখব। দাঁড়ান, এটা কোথায় গেল? আচ্ছা, প্রথমত আসি যে দেখেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? এমফাসাইজ ইজ অন ডেটা রেদার দেন প্রসিডিওর। এখানে আমি প্রবলেমটা কিভাবে কোন অ্যালগরিদমে সলভ করলাম দ্যাট ডাজেন্ট ম্যাটার, কিন্তু এখানে যেটা ম্যাটার করে এটা হচ্ছে আমি ডেটাটা প্রপার অ্যাক্সেস স্পেসিফিকেশন দিয়ে হ্যান্ডেল করতেছি নাকি। ওকে, দেন হচ্ছে প্রোগ্রামস আর ডিভাইডেড ইন্টু অবজেক্টস। আমরা স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে বড় একটা প্রবলেমকে ছোট ছোট কিছু ফাংশনে ভাগ করতাম, এখানে আমরা প্রবলেমগুলোকে ছোট ছোট কিছু অবজেক্টে ভাগ করে ফেলবো, ঠিক আছে? এবং রিয়েল লাইফ অবজেক্ট যেভাবে ইন্টারাক্ট করে একটা আরেকটার সাথে, রিয়েল লাইফে যেমন প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টারাকশানে থাকে, যেমন যদি ইউনিভার্সিটিকে একটা অবজেক্ট ধরি, স্টুডেন্টকে একটা অবজেক্ট ধরি, তাহলে ইউনিভার্সিটি এবং স্টুডেন্ট কী হয়, অনেকগুলো ব্যাপারে একটা আরেকটার সাথে কী করে, ইন্টারাকশন করে। এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিরেক্টলি এই অবজেক্টের থ্রুতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, দেন আসেন ডেটা ইজ হিডেন অ্যান্ড ক্যান নট বি অ্যাক্সেস বাই এক্সটার্নাল ফাংশন। এখানে আমরা যখনই কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব বা অবজেক্টের ভিতরে যখন আমরা ডেটা নিয়ে কাজ করব, বাই ডিফল্ট সবগুলো ডেটা আগে হিডেন থাকে, মানে ডেটাটা ওই ক্লাসের বাইরে বা ওই ফাংশনের বাইরে, ওই প্রোগ্রামের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারে না বাই ডিফল্ট। আমরা চাইলে এই ফিচারটা রাখতে পারি যে অ্যাক্সেস করা যাবে কি যাবে না। ওকে, এই জিনিসটার কন্ট্রোল আমাদের হাতে থাকবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। দেন হচ্ছে অবজেক্ট মে কমিউনিকেট উইথ ইচ আদার, যেটা আমি বললাম যে মাল্টিপল অবজেক্ট একসাথে কমিউনিকেট করতে পারে এবং বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে ফলো করে। আচ্ছা, দেন এখানে একটা বোঝার জিনিস আছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অবজেক্টটা হচ্ছে ডেটা, মানে অবজেক্ট বলতে উদ্দেশ্যটা হচ্ছে ডেটাটাকে প্রোটেক্ট করা এবং ডেটাটার চারপাশ জুড়ে ডেটাটাকে ঘিরে হচ্ছে আমার মেথডগুলো বা আমার ফাংশনগুলোকে তৈরি করা, ঠিক আছে? মূল ফোকাসটা থাকবে আমাদের ডেটাটার উপরে, ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা আমাদের ফাংশনগুলা বা বাকি জিনিসগুলা তৈরি করব। ওকে, এরপরে আসি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক কিছু কনসেপ্ট বা যেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক যে কনসেপ্টগুলো বা মূল যে কনসেপ্টগুলো থাকবে, যেগুলো আমরা আলটিমেটলি সবগুলো একটা ডিফারেন্ট চ্যাপ্টার হিসেবে আলোচনা করব। প্রথমে হবে এই ক্লাস অ্যান্ড অবজেক্টস, আমরা আজকেই এটা মোটামুটি দেখার চেষ্টা করব। এরপর থাকবে এনক্যাপসুলেশন, ডেটা অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাইনামিক বাইন্ডিং, মেসেজ পাসিং। এই প্রত্যেকটা জিনিসই খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার জিনিস। আমরা যখন সামনে একটা চ্যাপ্টার ডিসকাস করব তখন ব্রিফ হচ্ছে আমরা আলোচনা করব আর কি সব কিছু নিয়ে। ওকে, স্যার, বলেন স্যার। স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার, কিছু লোক আর কি ঢুকতে পারতাছে না লিংকে, কিছু মানুষজন, ওকে একটা মিনিট, মানে হইছে স্টুডেন্ট, এখানে অনেকজন আছে যারা এখনো ঢুকতে পারতাছে না। ঢুকতে না পারার তো কোনো কারণ নেই, কারণ আমি মিটিংটা তো ওপেন করে রাখছি। আপনারা যখন লগ ইন করছেন আপনাদের কি কোনো কিছু ফেস করা লাগছে, কোনো রিকোয়েস্ট দেওয়া না লাগছে? স্যার, না স্যার। হ্যাঁ, সেরকম তো করার কথা না। আচ্ছা স্যার, আমি বলে দিতেছি। আরেকবার একটু সবাইকে ইয়ে করতে বলেন। আচ্ছা ওকে, আচ্ছা, এখন আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাতে ডিপ ডাইভ করব, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা তাহলে আসলে কি। এত যে গুণগান আমরা করলাম, অনেক ভালো জিনিস, এই জিনিসটা আসলে কি এটা একটু দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের প্রোগ্রামে আমরা যেটা চাই এখন, যে রিয়েল লাইফ অবজেক্টগুলোকে আমরা কি করব, আমাদের প্রোগ্রামে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? রিয়েল লাইফ অবজেক্টগুলোকে আমরা আমাদের প্রোগ্রামে রিপ্রেজেন্ট করব। তো আমরা এর আগের ক্লাসে আপনাদের C++-এর কিছু বেসিক জিনিস বলে দেওয়া হয়েছিল, ওগুলো এখন আর আমরা আবার রিপিট করব না। কোডে আমরা একটু পরে যাব, তখন কোড নিয়ে আলোচনা হবে। ওকে, আচ্ছা, একটা সিম্পল অবজেক্ট দিয়ে আমরা শুরু করব। ধরেন স্টুডেন্ট, যেটা আমরা এতদিন দেখে আসছি, ওইটাই আমরা দেখব। আমরা একটা স্টুডেন্টকে আমাদের প্রোগ্রামে কি করতে চাই, প্রপারলি রিপ্রেজেন্ট করতে চাই। একটা স্টুডেন্টকে
পুরোপুরিভাবে আমাদের প্রোগ্রামে রিপ্রেজেন্ট করতে চাই উইথ রেসপেক্ট টু আ ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট কেমন হয়, বা একটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট কে, এই জিনিসটাকে আমরা আমাদের প্রোগ্রামে কি করব, পুরোপুরি রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এখন এটা করার জন্য আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রুতে এটা যদি আমরা করতে চাই, আমাদের দুইটা জিনিস সর্বপ্রথম বের করতে হবে, দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে। প্রথম আইডেন্টিফাই করতে হবে হচ্ছে অ্যাট্রিবিউটস, এরপরে হচ্ছে ফাংশনস। আচ্ছা, কোনটার কি কাজ আমরা বলতেছি। অ্যাট্রিবিউটস হচ্ছে আমার স্টুডেন্ট সম্পর্কে যতগুলো ইনফরমেশন, একটা স্টুডেন্ট সম্পর্কে যতগুলো কংক্রিট ইনফরমেশন জানা যায়, এই সবগুলোকে আমরা বলবো ওই স্টুডেন্টের অ্যাট্রিবিউট, বা ওই স্টুডেন্ট সম্পর্কে যতগুলো ওই স্টুডেন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো। যেমন একটা স্টুডেন্টসের অ্যাট্রিবিউট কী কী হতে পারে, প্রথমত হচ্ছে একটা স্টুডেন্টের নেম থাকবে, রাইট, স্টুডেন্টের নেম থাকবে, দেন তার একটা আইডি থাকবে, তারপরে স্টুডেন্টের কি থাকতে পারে, সিজিপিএ থাকতে পারে, তারপরে হচ্ছে সে কয়টা কোর্স নিল এই সেমিস্টারে, বা সে কোন সেমিস্টার, হ্যাঁ সে কোন সেমিস্টারের স্টুডেন্ট, এইটা হবে। তারপরে হচ্ছে আর কি থাকতে পারে, আর হচ্ছে জেন্ডার, হ্যাঁ বলেন স্যার বলেন। হ্যাঁ রোল, জেন্ডার, তারপর হচ্ছে জেন্ডার হইতে পারে, হতে পারে তারপর সে কয়টা কোর্স নিচ্ছে, নাম্বার অফ কোর্স, রিলিজন, হ্যাঁ রিলিজিয়ান হইতে পারে, ঠিক আছে, সে কয়টা কোর্স করতেছে এটা হইতে পারে, তারপর হচ্ছে সে কোনো ক্লাবের মেম্বার কিনা, এমন অনেকগুলো ইনফরমেশন হইতে পারে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই কয়েকটা নেম, আইডি, সিজিপিএ, সেমিস্টার, জেন্ডার, নাম্বার অফ কোর্সেস, রিলিজিয়ন, এই কয়েকটা দিয়ে আমরা এখন আপাতত আমাদের যে স্টুডেন্টটা আছে এটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এটা গেল অ্যাট্রিবিউটস। আর ফাংশন বলতে কোনটাকে বোঝাবো আমরা, ফাংশন বলতে বোঝাবো স্টুডেন্ট যেই কাজগুলো করতে পারে। ঠিক আছে, স্টুডেন্টের যেই ফাংশনালিটিসগুলো, যেই জিনিসগুলো একটা স্টুডেন্ট পারফর্ম করতে পারে, যে কাজগুলো, আচ্ছা এগুলাকে বলবো আমরা একটা স্টুডেন্টের ফাংশন। যেমন কি হইতে পারে, একটা স্টুডেন্ট এক্সাম দিতে পারে, ঠিক না, অ্যাটেন্ড এক্সাম। তারপর হচ্ছে অ্যাটেন্ড ক্লাস, সে অ্যাটেন্ড ক্লাস অ্যাটেন্ড করবে। তারপরে টেক কোর্স হইতে পারে, একটা কোর্সে সে এনরোল হইতে পারে, বা টেক কোর্স বা এনরোল কোর্স হইতে পারে, এনরোল কোর্স, অথবা ড্রপ দিতে পারে, চাইলে ড্রপ কোর্স করতে পারে। আর কি করতে পারে বলেন, আপনারা দুই একটা আইডিয়া শেয়ার করেন, একটা স্টুডেন্ট আর কি কি করতে পারে। কিছু আসতেছে না মাথায় কারো? একটু একটু ব্রেনস্টর্ম করে ট্রাই করেন, দেখেন একটা স্টুডেন্টের কি কি, আপনারা তো স্টুডেন্ট সবাই, একটা স্টুডেন্টের কি কি ফাংশনালিটিস থাকে, সে আর কি কি করতে পারে, ক্লাস করে, এক্সাম দেয়, কোর্স নেয়, কোর্স ড্রপ করে, তারপরে কথা বলতে হবে স্যার, আর তো মাথা আসছে না। আর তো মাথায় আসতেছে না। বেতন পরিশোধ করে, হ্যাঁ হ্যাঁ, বেতন পরিশোধ করে। আচ্ছা হ্যাঁ পেমেন্ট, হ্যাঁ হ্যাঁ গুড পয়েন্ট, গুরুত্বপূর্ণ কথা বল। পেমেন্ট করে, ওকে। তারপরে অনেকে ক্লাস বাংটাং দেয়, হ্যাঁ, তারপরে ক্লাস না করে অ্যাটেন্ডেন্স চায়, আর অনেক কিছু করা। যাই হোক, ইউজুয়ালি আমি রিয়েল লাইফের একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে চাইলে আরও অনেক কিছু লিখতে পারি, কিন্তু আমরা ধরে নিলাম এই কয়েকটা দিয়ে আমরা আমাদের স্টুডেন্টটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো আমি কি বললাম যে আমরা আমাদের যেই রিয়েল লাইফ স্টুডেন্টটাকে যে আমরা একটা প্রোগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করব, এর জন্য আমাদের কি করতে হবে, দুইটা কাজ মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমে বের করতে হবে আমার এই স্টুডেন্টের কী কী অ্যাট্রিবিউট আছে, এরপরে বের করতে হবে স্টুডেন্টের কী কী ফাংশনস আছে। এই দুইটা জিনিস দিয়ে আমরা হচ্ছে শুধু স্টুডেন্ট না, পৃথিবীর যে কোনো অবজেক্টকেই আপনি কি করতে পারবেন, যে কোনো বস্তুকেই প্রোগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবেন। ওকে,
আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু আরেকবার একটু রিপিট করেন তো কথাটা। এই কথাটা আরেকটু রিপিট করবো বলতে আরেকটা এক্সাম্পল দেখাবো আমি এখন। একটা এক্সাম্পল দেখাইলে আপনাদের জন্য সহজ হবে। এক্সাম্পলটা সম্ভবত আমরা ক্লাসেও আলোচনা করছিলাম। ধরেন একটা ফ্যান ফাংশন, একটা ফ্যান, রিয়েল লাইফ অবজেক্ট ফ্যান। এই রিয়েল লাইফ অবজেক্ট ফ্যানকে আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করব। তাহলে আমার কি লাগবে? অ্যাট্রিবিউট লাগবে ফ্যানের, আর হচ্ছে ফ্যানের ফাংশনস লাগবে, ঠিক না? এই ফ্যান অবজেক্টটাকে যদি আমি আমার প্রোগ্রামে কোডে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ওই ফ্যানের অ্যাট্রিবিউটগুলো বের করতে হবে এবং ফ্যানের হচ্ছে ফাংশনসগুলো বের করতে হবে। আচ্ছা, প্রথমে আসি অ্যাট্রিবিউটে। একটা ফ্যানের তাহলে কি কি অ্যাট্রিবিউট হতে পারে? ফ্যান সম্পর্কে কি কি ইনফরমেশন জানা যায়? একটু কষ্ট করে ফ্যানের দিকে তাকান সবাই, তারপর বলেন তো দেখি কি কি হতে পারে। আচ্ছা, কোম্পানির নাম, কোম্পানি, কোম্পানির নাম হইতে পারে। দেন কালার হইতে পারে না? ফ্যানের কি কালার হবে? কালার, ব্লেডের সংখ্যা, হ্যাঁ, ব্লেডের সংখ্যা হইতে পারে, ব্লেড নাম্বারস, নাম্বার অফ ব্লেড। প্রাইস। প্রাইস হইতে পারে, ইয়েস। অয়েল, তারপরে আরপিএম হইতে পারে না? আরপিএম, ফ্যানের মডেল, আরপিএম কতটা রোটেশন পার মিনিট, কত রোটেশন পার মিনিট দিচ্ছে একটা ফ্যান। তারপরে টাইপ হইতে পারে না? টেবিল ফ্যান নাকি সিলিং ফ্যান নাকি হচ্ছে ডেস্ক ফ্যান হইতে পারে। বুঝলাম? আচ্ছা, জি স্যার। এরকম এরকম হচ্ছে আমার অ্যাট্রিবিউট আছে। এখন আসেন ফাংশনে, ফ্যান কি করে। আচ্ছা, একটা হচ্ছে খুব সহজ, যে ফ্যান তো বাতাস দেয়, কিন্তু আরেকটু আমরা চাচ্ছি যে আমরা আরেকটু ডিটেইলসে বা একটু ইনডেপথ চিন্তা করে বলবো যে ফ্যানের ফাংশনালিটিসগুলো আসলে কি কি। একটু চিন্তা করে বলেন তো। এটা আপনারা বলবেন, আমি লিখব। অন অফ করা যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফ্যান অন করা যায়, ফ্যান অফ করা যায়। এটা অবশ্যই দুইটা ফাংশন একটা ফ্যানের। এরপরে কি করা যায়? স্যার, ভোল্টেজ বাড়ানো কমানো যায়। মানে হচ্ছে স্পিড বাড়ানো কমানো যায়, ঠিক না? ইয়ে দিয়ে, রেগুলেটর দিয়ে। তাহলে স্পিড, স্পিড কমানো যায়। হ্যাঁ, স্পিড আপ এটা একটা ফাংশন হতে পারে, আবার স্পিড ডাউন এটা একটা ফাংশন হতে পারে। এছাড়া আর কি হতে পারে? যদি টেবিল ফ্যান হয় তাহলে রোটেট করবে না, 180 ডিগ্রি রোটেট করবে। যদি টেবিল ফ্যান হয় তাহলে রোটেট করতে পারবে। আর কি করতে পারবে? মোটামুটি এই পর্যন্তই, ঠিক না? আচ্ছা, এখন এই যে সেম দুইটা এক্সাম্পল আমরা দেখলাম বা এক্সারসাইজ আমরা করলাম, এটা বুঝে আসলো স্যার সবার? যে যখনই আমরা কোনো একটা রিয়েল লাইফ অবজেক্টকে কি করব, আমার প্রোগ্রামে আমি রিপ্রেজেন্ট করব, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার দুটা জিনিস বের করা, যে এই রিয়েল লাইফ অবজেক্টটার কী কী অ্যাট্রিবিউটস রিপ্রেজেন্ট করা যায় কোডের মধ্যে, আর কী কী ফাংশনস আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখানে কারো কোনো কোয়েশ্চেন, অবজেকশনস, কোনো কনফিউশনস? নো স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। যদি এইখানে ক্লিয়ার হয়ে যায় তাহলে এখন আমরা কোডে চলে যাব, ঠিক আছে? কোড দেখা শুরু করি। দেখা যাচ্ছে স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা বলছিলাম যে আমরা এখন সি প্লাস প্লাসে কোড করলে আমাদের হেডার ফাইলটা চেঞ্জ হয়ে যাবে আইও স্ট্রিম। এরপরে আমাদের এই লাইনটা লিখতে হবে। কেন লিখতে হবে আমরা এটা পরে ইনশাল্লাহ বুঝে যাব। এরপরে ইউজুয়ালি আমাদের যে মেইন ফাংশন থাকে, মেইন ফাংশন, ঠিক আছে? আচ্ছা, ফাইলটা আমি একটু সেভ করে নেই। ফাইলটা সেভ করতে হবে এই যে .cpp এক্সটেনশন দিয়ে, হ্যাঁ, যেহেতু আমরা সি প্লাস প্লাসের প্রোগ্রাম লিখতেছি তাহলে .cpp এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। ওকে, সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের কথা এই জায়গায় হেডার ফাইল হিসেবে আইএসও আইও এটা না স্ট্রিম। নিয়ে, হ্যাঁ আইও সিস্টেম না নিয়ে যদি আমরা studio.h নিতাম তাহলে হইতো না। এটাই মানে চেঞ্জটা এখানেই। stdio.h টা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের জন্য হেডার ফাইল, আর আমরা যখন সি প্লাস প্লাস ইউজ করবো তখন হচ্ছে আইও স্ট্রিম ইউজ করবো, ঠিক আছে? আরও অনেক হেডার ফাইল আছে, মানে ইন জেনারেল এগুলো ইউজ করা হয় ছোটো ছোটো প্রোগ্রামের জন্য। আমরা যখন বড় প্রজেক্ট বা
অ্যাকচুয়াল কোনো বড় প্রজেক্ট করব তখন আরও অনেক ধরনের হেডার ফাইল আছে যেগুলো আমাদের ইনপুট করা লাগবে, ঠিক আছে, ইনক্লুড করা লাগবে। আর ইউজিং নেমস্পেস এটাও থাকবে। হ্যাঁ, এটাও দিতে হবে। এটা কেন দিতে হবে এটা আমরা পরে বুঝবো, এখন এটা মানে বোঝানো সম্ভব না, কারণ আমরা অনেকগুলো রিলেটেড কনসেপ্ট এখনো বুঝি নাই, ঠিক আছে, আমরা এটা পরে দেখে নেব, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে ইউজুয়াল একটা C++ প্রোগ্রামের স্ট্রাকচার। এখন আমাদের কথা হচ্ছে এই যে আমরা ফ্যান ক্লাসটা দেখলাম বা ফ্যান অবজেক্টটা দেখলাম, এই ফ্যান অবজেক্টটাকে আমি এখন আমার কোডে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? এখন এই ফ্যানটাকে যদি আমি আমার কোডে রিপ্রেজেন্ট করতে চাই, সর্বপ্রথম আমার যে কাজটা করতে হবে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, ক্লাস নামে একটা জিনিস ক্রিয়েট করতে হবে। এই ক্লাসটা আমার এই পুরো ফ্যানটা এবং ফ্যানের অ্যাট্রিবিউটগুলো ফাংশনগুলো এগুলোকে কী করবে, রিপ্রেজেন্ট করবে। ক্লাস কিভাবে ক্রিয়েট করে আসেন দেখি। প্রথম কথা হচ্ছে ক্লাস ক্রিয়েট করতে হবে আমার মেইন ফাংশনের বাহিরে। ওকে, তো আমি মেইন ফাংশনের বাহিরে আসলাম, লিখলাম ক্লাস, এই ক্লাস কিওয়ার্ডটা লিখব। এরপরে আমি যেই রিয়েল লাইফ জিনিসটাকে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা আমার কোডে কি করতে চাচ্ছি, কোড দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, ওইটার নাম দিব, ধরেন ফ্যান। আমরা তো ফ্যান বানাইতে যাচ্ছি, তাহলে ফ্যান দিব। এরপরে কি হবে, একটা ওপেনিং কার্লি ব্র্যাকেট, একটা ক্লোজিং কার্লি ব্র্যাকেট, ঠিক আছে, এই হয়ে গেল আমার একটা ক্লাস। এখন এই ক্লাসের ভিতরে হচ্ছে আমরা ইউজুয়ালি যেভাবে মেইন ফাংশনের ভিতরে কি করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি না, যেমন ইন্টিজার এক্স ওয়াই জি, এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা অ্যাট্রিবিউটগুলোকে রিপ্রেজেন্ট করব। আমি তাও একটু লিখে দেই, এগুলো হবে ভ্যারিয়েবল, অ্যাট্রিবিউটগুলোকে আমরা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করব। আর যতগুলো ফাংশনালিটিস আছে, ফাংশনালিটিসগুলোকে আমরা ফাংশন বানানো জানি, কিভাবে একটা ফাংশন লিখতে হয়, মানে মেইন ফাংশন ছাড়াও একটা ইউজার ডিফাইন ফাংশন কিভাবে লিখতে হয়, ওই ফাংশনগুলো দিয়ে আমরা কি করব, এই ফাংশনালিটিসগুলোকে ইমপ্লিমেন্ট করব এই ক্লাসের ভিতরে, ঠিক আছে। আচ্ছা, একটা একটা করে শুরু করে আসেন। এই ক্লাসের ভিতরে আমরা বললাম যে অ্যাট্রিবিউটগুলোকে কী করতে হবে, ভ্যারিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা অ্যাট্রিবিউটগুলো দেখি। প্রথম অ্যাট্রিবিউটটা হচ্ছে কোম্পানির নাম। আচ্ছা, কোম্পানির নাম আসলে কি একটা স্ট্রিং টাইপের ডেটা না, এটা তো একটা নাম, ঠিক না? তাহলে আমি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নিব কোম্পানি। এরপরে দেখেন কালার, তাহলে কালারটাও কি একটা স্ট্রিং হওয়া উচিত, কালার একটা স্ট্রিং হবে। এরপরে কি আছে, নাম্বার অফ ব্লেড। আচ্ছা, তাহলে নাম্বার অফ ব্লেডটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল হওয়া উচিত, ঠিক না? কারণ একটা ফ্যানের নাম্বার অফ ব্লেড এই অ্যাট্রিবিউটটা আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল দিয়েই রিপ্রেজেন্ট করতে পারবো। নাম্বার অফ ব্লেড 3টা হইতে পারে, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, কিন্তু 3.3টা ব্লেড আছে বা 4.5টা ব্লেড আছে, এটা তো আসলে কি না, প্র্যাকটিক্যাল। ওকে, তাহলে নাম্বার অফ ব্লেড হয়ে গেল। তারপরে হচ্ছে প্রাইস। আচ্ছা, প্রাইসটা কি বলেন তো, প্রাইসটা কোন টাইপের ডেটা হবে, ইন্টিজার নাকি ফ্লোটিং টাইপের ডেটা? ফ্লোট টাইপের ডেটা হবে, এক্স্যাক্টলি। প্রাইসটা কেন ফ্লোট টাইপের ডেটা হবে, কারণ দশমিক সংখ্যায় প্রাইস আসতে পারে, হ্যাঁ, দশমিক সংখ্যায় প্রাইস আসতে পারে। আচ্ছা, এরপরে আসি আরপিএম। আরপিএমটাও একটা ইন্টিজার টাইপের ভ্যালু হওয়া উচিত, কারণ একটা পার মিনিট কয়টা রোটেশন দিবে, এটা একটা ইন্টিজার টাইপের ডেটা হইতে পারে, বা আমরা এটাকে ফ্লোটেই রাখি, কারণ ক্যালকুলেশন করলে আসলে আরপিএম কিসে আসে, ফ্লোটেই আসে আলটিমেটলি, ফিজিক্সে যখন আমরা ক্যালকুলেশন করি তখন। এরপরে হচ্ছে টাইপ, একটা ফ্যান কি টাইপের, কি টেবিল ফ্যান নাকি সিলিং ফ্যান, তো এই টাইপটা কি দিয়ে প্রকাশ করতে পারবো আমরা, এটা একটা স্ট্রিং দিয়ে প্রকাশ করতে পারবো, রাইট? ওকে, হয়ে গেল। তাহলে এই যে আমরা এই কোম্পানি, কালার, টাইপ, নাম্বার অফ ব্লেড, প্রাইস, আরপিএম, এই যে জিনিসগুলো, এগুলো আমরা বলছিলাম যে আমাদের ফ্যান ক্লাসের কি হবে, অ্যাট্রিবিউটসগুলো হবে। এবং এই ফ্যান ক্লাসের অ্যাট্রিবিউটসগুলোকে দেখেন আমরা বিভিন্ন টাইপের ভ্যারিয়েবল দিয়ে কী করে ফেলছি, রিপ্রেজেন্ট করে ফেলছি। এই অংশটুক কিন্তু একদম এক্স্যাক্টলি সিমিলার অ্যাজ আ স্ট্রাকচার, ঠিক না? আমরা স্ট্রাকচার যেভাবে বানাইতাম সেম, খালি শুধু ডিফারেন্সটা হচ্ছে স্ট্রাকচারের জায়গায় আমরা এখানে ক্লাস লিখতেছি, আর এতটুকু ডিফারেন্স। এরপর আমরা ভিতরে যতগুলো ভ্যারিয়েবল লাগতেছে ডিফারেন্ট টাইপের ডিক্লেয়ার করলাম। ওকে, এই হয়ে গেল আমার অ্যাট্রিবিউটগুলোকে রিপ্রেজেন্ট করা। এরপরে আসি ফাংশনগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই ক্লাসের ভিতরে যতগুলো ফাংশন লেখা দরকার হয় একটা একটা করে ফাংশন লিখব, ঠিক আছে? এখন ফাংশনের ব্যাপারে একটু আপনাদের একটা ব্যাপার জানতে হবে। ফাংশনের আইডিয়া তো খেয়াল আছে সবার, রাইট?
আমি যদি ধরেন দুইটা নাম্বার এক্স আর ওয়াই যোগ করার জন্য একটা ফাংশন লিখতে চাই, অ্যাড অ্যাড নামে একটা ফাংশন লিখতে চাই, তাইলে আমার এই ফাংশনে কি কি প্রয়োজন হবে? নাম, নামের আগে কি লিখতে হয় ফাংশনের? ডাটা টাইপ। ডেটা টাইপ না, রিটার্ন টাইপ লিখতে হয়, ঠিক আছে? রিটার্ন টাইপ লিখতে হয়, এরপরে নাম লিখতে হয়, এরপরে ব্র্যাকেট আসে, ব্র্যাকেটের ভিতরে কি হয় আমার এই প্যারামিটারগুলা, ঠিক না? যে প্যারামিটারগুলো যাবে এই প্যারামিটারগুলা, এরপরে এখান থেকে আমার ফাংশন লেখা শুরু হয়, এখানে ফাংশনের বডি শেষ, লাস্টে হচ্ছে রিটার্ন। এই ছিল ফাংশনের স্ট্রাকচারটা, ঠিক আছে? তো সেম স্ট্রাকচার মেনটেন করে আমরা এখানে ফাংশন লিখব। ওকে, আমরা এবার একটা একটা করে দেখে আসেন। প্রথম হচ্ছে অন আর অফ ফাংশন। আচ্ছা, অন আর অফ এই দুইটা ফাংশনের আউটপুট তো মানে আমরা যদি কোডের রেসপেক্টে চিন্তা করি তাহলে আসলে আউটপুট তেমন কিছু নাই। যদি আমি অন ফাংশন কল করি এর মানে হচ্ছে আমি ফাংশনটাকে ফ্যানটা অন করলাম, যদি অফ ফাংশন কল করি তাহলে হচ্ছে ফ্যানটা কি হয়ে গেল? অফ হয়ে গেল, রাইট? এর মানে হচ্ছে এই ফাংশনগুলোর আমরা মানে প্রোগ্রামেটিক্যালি আসলে ওইরকম কোনো আউটপুট এক্সপেক্ট করি না। তো যেহেতু মানে ফাংশনের কোনো রিটার্ন টাইপ থাকবে না, এই কারণে রিটার্ন টাইপ না থাকলে আমরা লিখি ভয়েড, ফাংশনের নাম দিব ধরেন অন, প্যারামিটার লিস্টে কিছু যাবে না কারণ এখানে প্যারামিটার নেওয়ার কিছু নাই। এটার ভিতরে আমরা জাস্ট প্রিন্ট করে দিব যে ফ্যান ইজ অন, ঠিক আছে? সিম্পল এই জিনিসটা প্রিন্ট করে দেব। আচ্ছা, সিমিলারভাবে অফ ফাংশনটা লিখব। অফ ফাংশনেও আমরা কিছু চাই না, মানে আমরা কোনো কিছু রিটার্ন চাই না, এই কারণে কোনো রিটার্ন টাইপ থাকবে না, ভয়েড থাকবে, আর আমরা বলে দেব যে জাস্ট ফ্যানটা অফ হয়ে গেছে, ঠিক আছে? সিম্পল। আচ্ছা, এরপরে স্পিড আপ। ওকে, স্পিড আপ। আচ্ছা, এখানে একটা জিনিস একটু অ্যাড করতে হবে, যেহেতু স্পিড আপ ফাংশন এবং স্পিড ডাউন ফাংশন আমরা লিখছি, তাহলে আমাদের একটা ভ্যারিয়েবল থাকা উচিত স্পিড, ঠিক না? একটা ভ্যারিয়েবল থাকা উচিত বা একটা অ্যাট্রিবিউট থাকা উচিত স্পিড, যেটা হচ্ছে একটা ফাংশনের একটা ফ্যানের কারেন্ট স্পিডটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, তো স্পিডটা ফ্লোট হইতে পারে, তাহলে আমরা স্পিড নামে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে স্পিড ফাংশনটা, এই স্পিড ফাংশনটাতে আসলে একটু বোঝার বিষয় আছে। দেখেন, স্পিড আপ ফাংশনটা আলটিমেটলি কী করবে? আমার যে অ্যাকচুয়াল যে স্পিডটা, এই স্পিডটাকে বাড়ায় দেবে, ঠিক না? কত বাড়াবে? কত বাড়াবে এটা আমরা বলে দিতে পারবো। কিভাবে বলবো? ফাংশনের প্যারামিটার লিস্টে আমি বলে দিতে পারবো যে তুমি ধরো 2 বাড়াও, আমার স্পিডটার সাথে তুমি 2 যোগ করে দাও বা 2 গুণ করে দাও, ঠিক আছে? এটা বলে দিতে পারবো। তাহলে এটাকে আমরা ফাংশনের প্যারামিটার লিস্টে দিব, ফাংশনের নেম থাকবে, এবং যে রিটার্ন করবে ফাংশনটা, রিটার্ন করবে আলটিমেটলি কি? টোটাল স্পিডটা। এই স্পিড আপ করার পরে যে টোটাল কত স্পিড হইলো এটা সে রিটার্ন করবে, ঠিক আছে? এই ফাংশনটা আসেন আমরা একটু দেখি। তো রিটার্ন যেহেতু বলতেছে যে আমরা একটা স্পিড রিটার্ন করবে, তাহলে স্পিডটা তো একটা ফ্লোটিং টাইপের ভ্যারিয়েবল, তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা ফ্লোট টাইপের একটা ভ্যালু সে রিটার্ন করবে। ফাংশনের নাম হচ্ছে স্পিড আপ। স্পিড আপ ফাংশন কি করে? প্যারামিটার লিস্টে একটা ফ্লোট ভ্যারিয়েবল নেয়, ধরেন ফ্লোট ভ্যারিয়েবলটা হলো আপ ধরে নিলাম, এবং এই আপের ভিতরে কি যাবে? আমি কত বাড়াইতে চাই, আমার স্পিডের ভ্যালু কত বাড়াইতে চাই। তাহলে আমি স্পিডের ভ্যালু যত ইনক্রিজ করতে চাই, স্পিডের সাথে ওইটা কি করব? জাস্ট যোগ করে দেব। তাহলে ফাংশনের বডির ভিতরে আমি কি করব? আমার যে অ্যাকচুয়াল স্পিড আছে এই স্পিডের ভ্যালু হয়ে যাবে স্পিড প্লাস আপ। এরপরে আমি টোটাল যে স্পিডটা, এই স্পিডটা রিটার্ন করে দেব। এতটুকু বুঝতে পারলাম এই ফাংশনটা কি কাজ হলো? জিনিসটা ক্লিয়ার সবার কাছে? এই ফাংশনে আমরা কি কাজ করছি? রেসপন্স করতে হবে স্যার, যদি না বুঝেন তাহলেও রেসপন্স করতে হবে। প্রবলেম হচ্ছে কারো কোথাও বুঝতে এখানে? রেজাউল করিম আছেন? জি স্যার, জি স্যার আছি। বলেন তো স্যার, এই হ্যাঁ স্যার। ফাংশনটা বুঝতে পারলাম? স্যার আরেকবার বুঝাইলে ভালো হতো স্যার। এই কথাটা তো আমি এতবার বলতেছি যে যদি আরেকবার বুঝাইলে সুবিধা হয় এটা বলতে হবে আমাকে।
না বললে আমি আচ্ছা, কিভাবে বুঝবো? আসলে আপনার কথা মাঝে ইন্টারাপ্ট করতেছি না, যে থামাইলে যদি আপনি কিছু মনে করেন এই জন্য। আমি তো জিজ্ঞেস করলাম একটু আগে যে কোথাও প্রবলেম হচ্ছে নাকি, বা আরেকবার বোঝানো প্রয়োজন হবে নাকি। আচ্ছা ঠিক আছে রেসপন্স স্যার, করতে নেক্সট হবে, থেকে বলবো রেসপন্স স্যার। না করলে ঠিক আছে। আমার কোনো লস নাই। আমি তো আচ্ছা এই স্যার। জিনিসগুলো বুঝি, রাইট? রেসপন্স না জি করলে, স্যার। বুঝে না নিলে আপনার প্রবলেম। ওকে, হ্যাঁ আরেকবার স্যার। একটু আমরা আসি। এই যে স্পিড আপ ফাংশনটা কথা আমরা বললাম, স্পিড আপ ফাংশনটা আলটিমেটলি কি করবে? আমার ফ্যানের স্পিডটা বাড়াই দিবে, ঠিক না? ফ্যানের স্পিডটাকে ইনক্রিজ করে দেবে। তো ফ্যানের স্পিডটা কত এখন আছে এইটা বোঝার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম স্পিড, একটা অ্যাট্রিবিউট নিয়ে নিলাম, এবং এই স্পিড আপ ফাংশনটার মধ্যে আমরা একটা আরবিটারি ভ্যালু পাঠাইলাম, মানে প্যারামিটার লিস্টে একটা ভ্যালু পাঠাইলাম যে এই পরিমাণ, ধরেন আমার স্পিড এখন আছে 5, আমি স্পিড বাড়ায় করতে চাই 7, তাহলে আমার 2 বাড়াইতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে আমরা এই আপের ভ্যালু পাঠাই দেব, যখন এই ফাংশনটা আমরা কল করব তখন স্পিডের ভ্যালু পাঠাই দেব, আপের ভ্যালু পাঠাই দেব 2, যাতে হচ্ছে সে টোটাল স্পিডটাকে 2 দিয়ে কি করে 2 যোগ করে দেয়। এখন এই ফাংশনের ভিতরে আমরা ঠিক সিমিলার কাজটাই করছি, যে আমাদের অ্যাকচুয়াল যে স্পিডটা, এই স্পিডটাকে আমি 2 যোগ করলাম, 2 যোগ করে টোটাল যে স্পিডটা এটাকে আমরা রিটার্ন করে দিছি। এখন এই টোটাল যে স্পিড ভ্যারিয়েবলটা, এটা যেহেতু একটা ফ্লোটিং টাইপের ভ্যারিয়েবল, এই কারণে আমাদের রিটার্ন টাইপটা, ফাংশনের রিটার্ন টাইপটা একটা ফ্লোটিং টাইপের ভ্যারিয়েবল হয়ে গেল। বুঝতে পারলাম? এখন কনফিউশন ক্লিয়ার? জি স্যার। ওকে, সেমভাবে আমরা একটা স্পিড ডাউন ফাংশন বানাবো। স্পিড ডাউন ফাংশন বানাবো, ডাউন ফাংশনে ধরেন ডিএন একটা ভ্যারিয়েবল হবে, সে আমার স্পিডটাকে কমাই দিবে, ডিএন পরিমাণ কমাই দিবে, এতটুকুই। তাহলে স্পিড আপ ফাংশন হয়ে গেল, স্পিড ডাউন ফাংশন হয়ে গেল। রোটেট ফাংশনটা ধরেন আমরা এখন ইমপ্লিমেন্ট করব না। ওকে, এই হয়ে গেল আমার ক্লাস, ঠিক আছে? এতটুকুই একটা ক্লাস হচ্ছে সি প্লাস প্লাসে, যেটাকে আমরা এতক্ষণ বলতেছিলাম। এই ক্লাসটা আসলে কি রিপ্রেজেন্ট করে? আমার রিয়েল লাইফের একটা অ্যাকচুয়াল ফ্যানকে সে কী করে রিপ্রেজেন্ট করে। এই অ্যাকচুয়াল ফ্যানের যে অ্যাট্রিবিউটগুলো থাকবে, কোন কোম্পানি, কোন কালার, টাইপ, এই জিনিসগুলো আমরা এই ভ্যারিয়েবলে রাখতে পারবো। এবং ফ্যানের যেই ফাংশনালিটিসগুলো আছে, ফ্যান অন হতে পারা, অফ হতে পারা, স্পিড আপ করতে পারা, ডাউন করতে পারা, এই জিনিসগুলো আমরা এই ফাংশনগুলোর মাধ্যমে কী করতে পারবো? রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে স্যার এটা তো লিখে ফেললাম, কিন্তু এটা দিয়ে আসলে কাজ করব কিভাবে? ঠিক আছে, কাজ কিভাবে করব এটা আমরা এখন দেখব। এই কাজটা বোঝার জন্য আমরা এখন ক্লাস, এইমাত্র তো আমরা ক্লাস কি জিনিস বুঝলাম, এই যে এটা হচ্ছে আমার ক্লাস। এখন আমরা বুঝবো যে অবজেক্ট কি জিনিস, ঠিক আছে? ক্লাসের থেকে অবজেক্ট জিনিসটা কি এটা আমরা দেখব, তাইলেই হচ্ছে আমাদের বাকি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন এই যে আমি ফ্যানটা ক্রিয়েট করছি, হ্যাঁ, এই ফ্যানটা তো আসলে রিয়েল লাইফের সব ফ্যানকেই রিপ্রেজেন্ট করে না। আমার বাসার ফ্যানকেও রিপ্রেজেন্ট করে, আপনার বাসার ফ্যানকেও রিপ্রেজেন্ট করে। তারপরে আমার বাসায় যদি সিলিং ফ্যান থাকে, টেবিল ফ্যান থাকে, হ্যাঁ, সবগুলো ফ্যানকেই আসলে এই ক্লাসটা কী করে রিপ্রেজেন্ট করে ইন জেনারেল। কিন্তু আমরা যখন কাজ করি, যখন আমরা রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করি, তখন কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক অবজেক্ট নিয়ে কাজ করি, রাইট? আমরা ইন জেনারেল এতগুলো ফ্যান নিয়ে কাজ করি না। দেখা যাবে আমরা কোনো একটা স্পেসিফিক কোম্পানির ফ্যান নিয়ে কাজ করতেছি, অথবা কোনো একটা স্পেসিফিক টাইপের ফ্যান নিয়ে কাজ করতেছি, শুধু সিলিং ফ্যান নিয়ে কাজ করতেছি, ঠিক না? এরকম কোনো একটা স্পেসিফিক মানে অবজেক্ট নিয়ে আমরা কি করি, কাজ করি। এখন আমরা যে রিপ্রেজেন্টেশনটা করলাম ফ্যানের, এটা হয়ে গেছে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? একটা পুরোপুরি জেনারেল রিপ্রেজেন্টেশন হয়ে গেছে। আমাদের কি করতে হবে? এই জেনারেল রিপ্রেজেন্টেশন থেকে একটা স্পেসিফিক রিপ্রেজেন্টেশনে আনতে হবে। এই কাজটার এই স্পেসিফিক রিপ্রেজেন্টেশনে আনার কাজটা হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে করব। আচ্ছা, এখন এই অবজেক্ট ক্রিয়েট করার জিনিসটা আসলে কি এটা একটু দেখি। ধরেন এই স্পেসটা হচ্ছে ফ্যানকে রিপ্রেজেন্ট করে, ফ্যান, ঠিক আছে, ইন জেনারেল। তাহলে আমি যদি ধরেন V1 একটা ফ্যানের কোম্পানি, তাহলে V1 এক ধরনের ফ্যান। আমি যদি ধরি টেবিল ফ্যান এক ধরনের ফ্যান, তাহলে এই টেবিল ফ্যানটা একটা টাইপের ফ্যান। তারপরে ধরেন কোম্পানির নাম, আরেকটা কোম্পানির নাম ধরেন V8, এটা একটা কোম্পানির ফ্যান। তাহলে
এই যে V8 V1 V8 বা টেবিল ফ্যান, এগুলো আসলে কি এক একটা ক্যাটাগরির ফ্যান না, এরা সবাই কিন্তু ফ্যান, কিন্তু এটা একটা ডিফারেন্ট ফ্যান, এটা একটা ডিফারেন্ট ফ্যান, এটা একটা ডিফারেন্ট ফ্যান, ঠিক না? ডিফারেন্সটা কোথায় হবে দেখেন, তারা কিন্তু দেখতে সবাই সেম, ঠিক আছে? V1 ফ্যান, টেবিল ফ্যান, V8 ফ্যান সবারই এই অ্যাট্রিবিউটগুলো আছে, তাদের কোম্পানি নেম থাকবে, কালার থাকবে, কয়টা ব্লেড, প্রাইস, আরপিএম থাকবে, সবারই থাকবে, কিন্তু এই কোম্পানি, কালার, ব্লেড এদের ভ্যালুগুলো ডিফারেন্ট হবে। ধরেন V1 এর কালার হয়ে গেল ব্লু, ঠিক আছে, প্রাইস হয়ে গেল ধরেন $20, তারপরে আরপিএম হয়ে গেল ধরেন 36, এরকম। আবার V8 এর ক্ষেত্রে জিনিসগুলো ডিফারেন্ট, ধরেন V8 এর কালার হয়ে গেল হোয়াইট, ঠিক আছে, কালার হয়ে গেল হোয়াইট, তারপরে ধরেন তার প্রাইস হয়ে গেল $10, তারপরে তার আরপিএম হয়ে গেল ধরেন 50 সামথিং। আচ্ছা, এখন যেই জিনিসটা স্যার মেক সেন্স করতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে আমরা যে ক্লাসটা ক্রিয়েট করছি, এই ক্লাসটা আলটিমেটলি কী করে, একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দেয় আমার সবগুলো রিয়েল লাইফ মানে সেম ক্যাটাগরির অবজেক্টের একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দেয়। ওইখান থেকে আমরা কি করব, এরকম ছোট ছোট ক্যাটাগরি বের করে আনবো। কিভাবে ক্যাটাগরি বের করব, এই যে ফাংশন এবং এই যে অ্যাট্রিবিউট, এগুলোর ভ্যালু ডিফারেন্ট ভ্যালু দিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরি বের করে আনবো এবং এদেরকে আমরা বলবো একটা একটা অবজেক্ট, ঠিক আছে? এদেরকে বলবো একটা একটা অবজেক্ট। এই টেবিল 1 এইটা ফ্যান টাইপের একটা অবজেক্ট, V1 এটাকে বলবো আমরা ফ্যান টাইপের আরেকটা অবজেক্ট, এই V8 এটাকে বলবো আমরা ফ্যান টাইপের আরেকটা অবজেক্ট, ঠিক আছে? টাইপটা হবে ফ্যান, এই ফ্যান টাইপের, কিন্তু এটা হবে একটা ফ্যান টাইপের ডিফারেন্ট অবজেক্ট। এই V8টা হবে ফ্যান টাইপের আরেকটা ডিফারেন্ট অবজেক্ট। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হবে এই অ্যাট্রিবিউটসের ভ্যালুগুলোতে, ফাংশনের ভিতরে কাজ কারবারগুলোতে ডিফারেন্স হবে। মোটামুটি বুঝতে পারলাম অবজেক্ট জিনিসটা কি? জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার, হ্যাঁ মানে চলে গেছে বুঝতে পারি। আরেকবার বোঝা লাগবে, আমি জানি। আমরা কোডে যাই, তাহলে এবার একটু জিনিসটা বুঝতে পারবো। দেখেন, এইখানে আমরা যে ফ্যানটা ক্রিয়েট করছি না, ফ্যান, এই ফ্যানটা কি করে, যে আমাদের সেম কথা যে একটা জেনারেল ফ্যানকে সে রিপ্রেজেন্ট করে, অথবা কোডের রেসপেক্টে আমরা যেটা বলতে পারি যে সে এখন আসলে একটা ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করে, যেই ডেটা টাইপটা আসলে একটা রিয়েল লাইফ অবজেক্ট, ঠিক না? এই ফ্যান ক্লাসটা আসলে কি কাকে দেখেন, সে একটা স্ট্রাকচার দিয়ে দিল আমাকে, যে যে কোনো ফ্যানের অন অফ করার ফাংশনালিটিস থাকবে, স্পিড আপ স্পিড ডাউন করার ফাংশনালিটিস থাকবে, এবং তার ওই ফ্যানটার কিছু ইনফরমেশন থাকবে, কোন কোম্পানির হচ্ছে, কোন কালার হচ্ছে, কয়টা ব্লেড থাকছে, কয়টা প্রাইস থাকতেছে, এরকম একটা স্ট্রাকচার সে আমাকে দিয়ে দিল, ঠিক আছে? আমরা এটার আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন এই এক্সাম্পলটা দেখে আপনারা বুঝতে হয়তো বা সহজ হবে। ধরেন টয়োটা কোম্পানি, হ্যাঁ, টয়োটা একটা কার কোম্পানি, ঠিক না? টয়োটা একটা কার কোম্পানি। এখন টয়োটা কার কোম্পানির কি শুধু টয়োটা এক্স এই টাইপেরই কার আছে, মানে এই ব্র্যান্ডেরই এই মডেলেরই কার আছে? শুধু এই মডেল না, ঠিক না? ওরা অনেক মডেলের কার বের করে, এক্স আছে, এক্সেল আছে, আরও হাজার হাজার মডেলের ওদের কার আছে। কিন্তু এত মডেলের যে ওরা কার বানায়, কারগুলার স্ট্রাকচার কি সবগুলার সেম থাকে না? মানে আন্ডারলাইং স্ট্রাকচারটা, ধরেন এরকম একটা স্ট্রাকচার যদি কারের হয়, এইখানে একটা হুইল, এখানে একটা হুইল, এখানে একটা এই হুইল, তারপর এটা ধরে এটা হচ্ছে ড্রাইভিং সিট, এখানে ইঞ্জিন থাকবে, আর এখানে প্যাসেঞ্জার সিট থাকবে, এদিকে ডোর থাকতে পারে। ওকে, এইটাকে যদি আমি একটা কারের স্ট্রাকচার ধরি, একটা কারের কি ধরি, স্ট্রাকচার বললে একটু মিসলিডিং হতে পারে, ধরেন এটা কারের একটা ব্লুপ্রিন্ট, ঠিক না? এই যে ব্লুপ্রিন্টটার কথা বললাম, এই ব্লুপ্রিন্টটা কাকে রিপ্রেজেন্ট করে? জেনারেলি সব গাড়িকে রিপ্রেজেন্ট করে, ঠিক না? শুধু টয়োটা কেন, যে কোনো কোম্পানির যে কোনো গাড়িকেই এই ব্লুপ্রিন্টটা কি করে, রিপ্রেজেন্ট করে। এখন আমরা যে ক্লাসটা ক্রিয়েট করলাম, এই ক্লাসটা হচ্ছে আসলে এরকম একটা ব্লুপ্রিন্ট, যেটা জেনারেলি কি করে, সব ধরনের ফ্যানকেই সে রিপ্রেজেন্ট করে। এখন ধরেন টয়োটা কোম্পানি যখন তাদের ধরেন একটা মডেল হচ্ছে এক্স, আরেকটা মডেল হচ্ছে ধরেন এক্সেল, আরেকটা মডেল হচ্ছে ধরেন V27, হ্যাঁ, মডেল ডিফারেন্ট। এখন সে যখন এক্স মডেলের গাড়িটা বানায়, এক্সেল মডেলের গাড়িটা বানায়,
বা V27 মডেলের গাড়িটা বানায়, তার আন্ডারলাইং স্ট্রাকচারটা কী থাকে, এক্স্যাক্টলি সেম থাকে। সে এই ব্লু প্রিন্টটাই সে ফলো করে, কিন্তু দেখা যায় কি করে, সে কালারটা চেঞ্জ করে দিল, বা হচ্ছে প্যাসেঞ্জার সিট একটা বাড়াই দিল, অথবা সে ইঞ্জিনটা চেঞ্জ করে দিল, হ্যাঁ, অথবা সে যে হুইল কয়টা চাকা হবে, চাকাগুলার ডায়ামিটার বাড়াই দিল, কমাই দিল, বডিটা একটু শেপ চেঞ্জ করে দিল, এটা করে সে এক্সেল ব্র্যান্ড বানায় মানে এক্সেল মডেলটা বানায় ফেলো। আবার V27-এ দেখা গেলো কি, V27-এ সে ইঞ্জিনটাকে একটু পাওয়ারফুল বানাইলো, তারপর হচ্ছে আমার এই আগে হচ্ছে ইঞ্জিনে শুধু আমার পিছনে দুইটা চাকা ঘুরতো, এখন আমার ইঞ্জিন প্রেস করলে আমার সামনে দুইটা চাকাও একসাথে অ্যাক্সেলারেশন পাবে, এই ফিচার আনলো, ডিফারেন্ট নতুন ফিচার আনলো। ফিচার এনে সে কী করলো, V27 একটা নতুন মডেল সে লঞ্চ করলো, ঠিক আছে। এই যে সে একটা এক্স্যাক্ট ব্লু প্রিন্ট মেনটেন করে, একটা সেম ব্লু প্রিন্ট মেনটেন করে এক্সেল একটা কারের মডেল বানাইলো, V227 একটা কারের মডেল ক্রিয়েট করলো, এক্স একটা মডেল ক্রিয়েট করলো, এগুলাকে আমরা বলতেছি এই কারের অবজেক্ট, ঠিক আছে, এই কারের অবজেক্ট। আর এই যে ব্লু প্রিন্টটা প্রথমে তৈরি করা ছিল, যেটা আসলে অ্যাকচুয়ালি কোনো কার না, এটা ইন জেনারেল সব কারের একটা কি ব্লু প্রিন্ট বা একটা নকশা, এইটাকে আমরা বলতেছি ক্লাস। মানে হচ্ছে আমরা প্রথমে মানে রিয়েল লাইফে আসলে যেভাবে জিনিসটা হয়, আপনি একটা বিল্ডিং বানাইতে গেলেও কী করতে হবে, প্রথমে আমার একটা ব্লু প্রিন্ট দাঁড় করাইতে হবে, একটা নকশা দাঁড় করাইতে হবে। এই নকশাটা যে আমরা দাঁড় করাবো, এটাকে আমরা বলতেছি একটা ক্লাস ক্রিয়েট করা। আর যখন এই নকশা দেখে দেখে অ্যাকচুয়ালি আমি একটা অবজেক্ট বানাবো, আসলেই আমি একটা বিল্ডিং দাঁড় করাইলাম, বা এই গাড়ির নকশাটা দেখে আসলেই আমি একটা V27 মডেলের গাড়ি তৈরি করলাম, এইটাকে বলতেছি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করা। আইডিয়াটা ক্লিয়ার এখন সবার কাছে? জি স্যার। অবজেক্ট কাকে বলতেছি এবং ক্লাস কাকে বলতেছি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, কোনো প্রবলেম থাকলে আমি একটু সময় দিচ্ছি, আপনারা একটু ব্রেনস্টর্ম করেন, চিন্তা করেন, একটু আমাকে জানান, কারণ এই দুইটা জিনিস যদি ক্লিয়ার না হয় আমরা সামনে আগাইতে পারবো না, ঠিক আছে? কারো কোনো কনফিউশন থাকলে যদি আরেকবার বোঝানোর প্রয়োজন হয় স্পেসিফিক কোনো জায়গায় বলতে পারেন এখন। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনারা ক্লাস কি জিনিস এবং অবজেক্ট কি জিনিস এটা বুঝে গেছি আমরা সবাই। ক্লাসকে আমরা যে কোনো একটা রিয়েল লাইফ অবজেক্ট, মানে যে কোনো একটা রিয়েল লাইফ বস্তুর একটা ব্লু প্রিন্ট হিসেবে, একটা নকশা হিসেবে বলবো ক্লাসকে, এবং ওই ক্লাস দেখে দেখে যখন আমরা অ্যাকচুয়ালি ওই অবজেক্টটাকে ক্রিয়েট করব, তখন এটাকে বলবো আমরা একটা অ্যাকচুয়াল অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসেন কোডে আসি। এই যে কোডের ভিতরে আমি যে ক্লাসটা ক্রিয়েট করছি ফ্যান ক্লাস, এই ফ্যান ক্লাসটা তাহলে কাকে রিপ্রেজেন্ট করতেছে? ইন জেনারেল যতগুলো এক্সিস্টিং ফ্যান আছে ইউনিভার্সে বা দুনিয়াতে, সবগুলা এক্সিস্টিং ফ্যানকেই আমার এই ফ্যান ক্লাসটা কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, এখন এখানে একটা ডিটেলস আছে। ডিটেলসটা হচ্ছে, যখন আমরা ক্লাস ক্রিয়েট করি তখন আমার মেমোরিতে, আমার র্যামে আসলে এই ক্লাসটার জন্য কোনো স্পেসিফিক জায়গা অ্যালোকেট করা হয় না, এটা জাস্ট প্রোগ্রামের একটা অংশ হিসেবে থাকে। যখন কেবলমাত্র আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্টটা কীভাবে ক্রিয়েট করব? প্রথমে আমার ক্লাসের নামটা লিখতে হবে। আমার ক্লাসের নাম হচ্ছে কি? ফ্যান। এভাবে আমরা প্রথমে ক্লাসের নাম লিখব। ক্লাসের নাম লিখে আমি যেই ফ্যানটা ক্রিয়েট করতে চাই, ধরেন আমি F1 একটা ফ্যান ক্রিয়েট করতে চাই, এই F1টা হলো ফ্যান ক্লাসের একটা অবজেক্ট। তারপরে ধরেন F2 আরেকটা ফ্যান, এই F2টা হলো, ফ্যান অন দেন, তাহলে বুঝতে সুবিধা হবে স্যার। বুঝতে পারি নাই, আরেকবার বলেন। বলছি ফ্যান অন দেন, তাইলে আচ্ছা, বুঝতে সুবিধা হবে। ফ্যান 1 ফ্যান 2, ঠিক আছে? এই যে ফ্যান 1 এবং ফ্যান 2, এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা মানে এক্সিস্টিং বা ফিজিক্যাল একটা ফ্যান। আর এইখানে আমরা যে ক্লাস ফ্যানটা লিখছি, এই ক্লাস ফ্যানটা হচ্ছে এই ফিজিক্যাল অ্যাকচুয়াল ফ্যানের কি নকশা বা ব্লু প্রিন্টটা, ঠিক আছে? আচ্ছা, এখন মেমোরিতে যে জিনিসটা হয়, যখন আপনি এই অ্যাকচুয়ালি এই জিনিসটা বানাবেন বা একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, তখনই আপনার মেমোরিতে কি হবে? স্পেস অ্যালোকেট হবে, ঠিক আছে? এই ফ্যানের অবজেক্ট বানানোর আগ পর্যন্ত কখনোই মেমোরিতে এই ফ্যানের জন্য বা ফ্যানের এই ক্লাসের নকশার জন্য কি হবে না, কোনো স্পেস অ্যালোকেট হবে না। এটা খুবই ইনটুইটিভ বিষয়টা। ধরেন এই যে ব্লু প্রিন্টটা, নকশাটা, এটা আসলে কোথায় থাকে? এটা হইতে পারে একটা কাগজে বা কম্পিউটারের মধ্যে একটা ফাইলের মধ্যে কি আছে, এরকম একটা ব্লু প্রিন্ট এক্সিস্ট করতেছে।
এটার জন্য কিন্তু আমার ফিজিক্যালি কি দরকার নেই, স্পেসের দরকার নেই। কিন্তু যখনই আমি এই V27 ব্র্যান্ডের একটা অ্যাকচুয়াল গাড়ি বানায় ফেলবো, ওই গাড়িটার জন্য আমার অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি দরকার, একটা স্পেস দরকার, যেই স্পেসে গাড়িটা থাকবে বা এই গাড়িটাকে রাখার জন্য আমার একটা গ্যারাজ বা একটা স্পেস দরকার হবে, রাইট? এক্স্যাক্টলি সেমভাবে যখন আমরা ক্লাস বানাবো, ক্লাস বানাইলে আসলে কি হবে না, আমার মেমোরিতে কোনো জায়গা অ্যালোকেট হবে না কিছুর জন্যই। যখন আমি কেবলমাত্র এইরকম মেইন ফাংশনে এসে অ্যাকচুয়ালি একটা ফ্যানের অবজেক্ট ক্রিয়েট করব, তখনই এই ফ্যান 1 ফ্যান 2 এর জন্য কি হবে, মেমোরিতে স্পেস অ্যালোকেট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি চাইলে ফ্যান ক্লাসের যতগুলো ইচ্ছা আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। প্রত্যেকটা অবজেক্টের তার নিজের এই অ্যাট্রিবিউটগুলোও থাকবে এবং তার নিজের এই ফাংশনগুলোও থাকবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখব যে আমরা এখানে আরেকটা বানাই, আরেকটা ফাংশন বানাই ফ্যান ক্লাসের মধ্যে, ভয়েড। এটা কিছু করবে না, এটার কাজ হচ্ছে প্রিন্ট ডিটেইলস করা, ঠিক আছে? প্রিন্ট ডিটেইলস মানে হচ্ছে এই ফ্যান সম্পর্কে যতগুলো ইনফরমেশন আছে বা ফ্যানের যতগুলো অ্যাট্রিবিউট আছে এগুলো সে প্রিন্ট করে দিবে। ওকে, তো কি কি অ্যাট্রিবিউট ছিল? কোম্পানি, কালার, টাইপ। তাহলে ধরেন শুধু কোম্পানি, কালার আর হচ্ছে টাইপ, এই তিনটা জিনিসই আমরা একটু প্রিন্ট করে দেখতে চাই, ঠিক আছে? কালার, এরপরে হচ্ছে টাইপ। এই ফাংশনটা কল করে আমরা একটা ফ্যানের কোম্পানিটা কি, কালারটা কি আর টাইপটা কি এটা দেখব। ওকে, আচ্ছা, এই যে এখানে ফ্যান 1 এবং ফ্যান 2 ক্রিয়েট করলাম, এই ফ্যান 1 এবং ফ্যান 2 কি হবে, আমার মেমোরিতে দুইটা ডিফারেন্ট স্পেসে থাকবে। ফ্যান 1 এর তার নিজের কোম্পানি নেম হবে, তার নিজের কালার হবে, তার নিজের টাইপ হবে, তার নিজের এই ফাংশনগুলো হবে। সিমিলারলি ফ্যান 2 এর জন্য তার এই কোম্পানি নেম হবে, কালার হবে, টাইপ হবে এবং এই ফাংশনগুলো থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে অবজেক্ট বানায় ফেললাম, এখন আমরা চাইলেই এই অবজেক্টগুলো থেকে কি করতে পারবো, এই অবজেক্টের যে অ্যাট্রিবিউটগুলো এগুলো অ্যাক্সেস করতে পারবো। এই যে ফ্যান 1 অবজেক্টের কোম্পানির নেম, ফ্যান 1 অবজেক্টের কালার নেম, কালারটা কি, ফ্যান 1 অবজেক্টের টাইপ কি, এটা এখন আমরা এখান থেকে খুব সহজে চাইলে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে করব? প্রথমে অবজেক্টের নামটা লিখতে হবে, যার নেম, কোম্পানি বা কালার আমি অ্যাক্সেস করতে চাই তার নাম লিখতে হবে। তো ফ্যান 1 এর নাম লিখলাম এবং তার ধরেন আমি কোম্পানিটা কি এটা দেখতে চাই, ঠিক আছে? এটা এভাবে লিখে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, আমরা ধরেন এটা প্রিন্ট করে দেখতে চাই যে ফ্যান 1 এর কোম্পানিটা কি, ঠিক আছে? এরপরে আবার আমরা দেখতে চাই যে ফ্যান 2 এর কোম্পানিটা, মানে কোম্পানিটা কোন কোম্পানি। আচ্ছা, ঠিক আছে, এই কোডটা এখন আমি রান দিলে আমার ফ্যান 1 এর কোম্পানি নেমটা প্রিন্ট হবে, ফ্যান 2 এর কোম্পানি নেমটা প্রিন্ট হবে। কিন্তু একটু আপনারা বলেন তো, ফ্যান 1 এবং ফ্যান 2 এর কি কোনো কোম্পানি নেম আমরা দিছি, বা আমরা কি এই প্রোগ্রামে ফ্যান 1 বা ফ্যান 2 এর কোনো কোম্পানি নেম বলে দেওয়া হয়েছে? না স্যার। বলে দেওয়া হয়নি। তাহলে আমার অবশ্যই এই কাজটা করার আগে কি করতে হবে, ফ্যান 1 এবং ফ্যান 2 এর কোম্পানি নেমটা বলে দিতে হবে বা ডিফাইন করে দিতে হবে। তাহলে আমি ফ্যান 1 এর কোম্পানি নেমটা বলে দেই, ধরেন একটা ফ্যানের কোম্পানির নাম বলেন। সুপারস্টার। সুপারস্টার, সুপারস্টার, STAR, হ্যাঁ, সুপারস্টার হচ্ছে F1 এর কোম্পানির নাম। আর ফ্যান 2 এর কোম্পানির নাম তাহলে কি হতে পারে? ক্লিপ। কথা বুঝতে পারি নাই স্যার, একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, ধরেন একটা অনেক আগে একটা ফ্যান ছিল, টেবিল ফ্যান, নাম ছিল প্যাক ফ্যান। আপনারা জানেন নাকি, দেখছেন নাকি জানি না, প্যাক ফ্যান নামে একটা কোম্পানি ছিল, ঠিক আছে? এই দুইটা এখন আমি হচ্ছে রান দিলে, যেহেতু আমরা ফ্যান 1 এর কোম্পানি নেমটাও বলে দিলাম, ফ্যান 2 এর কোম্পানি নেমটাও বলে দিলাম, তাহলে আমি এখন রান দিলে আমার কি হবে, ফ্যান 1 এর কোম্পানি নেম, ফ্যান 2 এর কোম্পানি নেমটা প্রিন্ট হবে, রাইট? আচ্ছা, রান দিয়ে দেখেন, এখানে আমাকে একটা কি দেখাইলো, এরর দেখাইলো। কি এরর আসে আমরা একটু দেখি তো, লক্সটা একটু ওপেন করি, লক্সটা ওপেন করে দেখি কি এরর আসলো। আচ্ছা, কি বলছে দেখেন, ফ্যানের কোম্পানি ইজ কি, প্রাইভেট। আবার হচ্ছে ফ্যানের কোম্পানি ইজ কি, প্রাইভেট। আচ্ছা, এখানে যেটা বুঝাইতে চাচ্ছে এটা হচ্ছে, এই যে আমি ক্লাসের ভিতরে যে অ্যাট্রিবিউটগুলো আমরা ক্রিয়েট করছিলাম, দেখেন
এগুলো আসলে কি ডেটা না? ক্লাসের ভিতরের কোম্পানি নেমটা, কালার নেমটা, টাইপটা, এগুলো কি আসলে এই ক্লাসের একটা ডেটা। দেখেন আমি এই ক্লাসের বাইরে মেইন ফাংশন থেকেই এই কোম্পানি নেমটা আসলে অ্যাক্সেস করতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ বাই ডিফল্ট এই কোম্পানি মানে যে কোনো ক্লাসের যে অ্যাট্রিবিউটগুলো থাকে এবং ফাংশনগুলো থাকে বাই ডিফল্ট সবগুলো হয় প্রাইভেট। ঠিক আছে, বাই ডিফল্ট সবগুলো প্রাইভেট থাকে এবং এই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকেই আপনি এই কোম্পানি কালার এই অ্যাট্রিবিউটগুলো অথবা এই ফাংশনগুলো আপনি কি করতে পারবেন না? অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো। এটাকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। ঠিক আছে, এই যে পাবলিক বা প্রাইভেট যেটা, এটাকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। যদি আমরা কিছু না লিখি তাহলে বাই ডিফল্ট সবগুলো কি থাকবে? প্রাইভেট থাকবে। আমি যদি পাবলিক লিখে দেই, এখন আমি এই ফ্যান ক্লাসের বাইরে পাবলিকলি যে কোনো জায়গা থেকে আমার এই ভ্যারিয়েবলগুলো এবং এই ফাংশনগুলো সবগুলোই অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, আপনি চাইলে এখানে এক্সপ্লিসিটলি প্রাইভেট লিখেও দিতে পারেন। এটা লিখা আর না লিখা একই কথা। আরেকটা অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, ওটাকে বলে প্রোটেক্টেড। প্রোটেক্টেডটা কী কাজ ওটা আমরা পরে দেখব, আমরা যখন ইনহেরিটেন্স পড়তে যাব তখন প্রোটেক্টেডটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি পাবলিক লিখে দিলাম এবং পাবলিকের নিচে কলোনের নিচে যা থাকবে, যতগুলো অ্যাট্রিবিউট থাকবে এবং যতগুলো ফাংশন থাকবে সবগুলো এখন হয়ে যাবে কি? পাবলিকলি অ্যাক্সেসেবল। এখন আমি এটা রান দিই। আচ্ছা, এখানে সেমিকোলন দেওয়া হয়নি। হ্যাঁ, এখন রান দিলে দেখবেন আমার দুইটা কোম্পানির নেম সুন্দর আমাকে শো করতেছে, যে সুপারস্টার, প্যাকফ্যান। বুঝতে পারলাম? স্যার এখানে পাবলিক স্পেসিফায়ার দিলে তো স্যার যে আগের মতো স্যার ডাটা মানে হওয়ার চান্স আছে কি পাবলিক হ্যাঁ দিলে? হ্যাঁ হ্যাঁ, পাবলিক স্পেসিফায়ার দিলে হ্যাঁ এটাই যে মানে এখন এখানে জিনিসটা হচ্ছে আমাদের কন্ট্রোলে চলে আসছে। আমি যখন ইচ্ছা পাবলিক রাখতে চাইলে পাবলিক রাখতে পারবো, যখন পাবলিক রাখতে চাচ্ছি না প্রাইভেট করে দিতে পারবো। আরেকটা বললাম না প্রোটেক্টেড আছে, প্রোটেক্টটা হচ্ছে পাবলিক প্রাইভেটের মাঝখানের একটা বিষয়। এটা এখন আমরা দেখবো না, এটা যখন আমরা ইনহেরিটেন্স পড়বো তখন আমরা একটু ব্রিফলি ওটা আলোচনা করবো। ঠিক আছে, এখন জাস্ট এটা মাথায় রাখি, পাবলিক মানে সবাই অ্যাক্সেস পাবে, দেখতে পারবে। প্রাইভেট মানে কেউই কি পাবে না? অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, দেখেন স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে কিন্তু আমাদের এই জিনিসটা করার কোনো ওয়ে ছিল না, মানে আমাদের হাতে কোনো কন্ট্রোল ছিল না। এখন আমি চাইলে এটা কি করতে পারি? ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, এখন আমি যদি ধরে নেই যে একটা ক্লাস কিভাবে লিখতে হয়, একটা ক্লাসের অবজেক্ট কিভাবে বানাইতে হয়, একটা ক্লাস কী জিনিস, অবজেক্ট কী জিনিস, এটা আমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম, রাইট? এ ব্যাপারে কোনো মানে কনফিউশন আছে কারো? কোনো কোয়েশ্চেন? নো স্যার। আচ্ছা, স্যার ওকে, তাহলে আমরা এবার আরেকটা স্যার জিনিস দেখি। হ্যাঁ বলেন স্যার। স্যার এই যে প্রাইভেট থাকলে ওটা কি কোনোভাবে অ্যাক্সেস করা যাবে নাকি বাইরে যাবে থেকে? যাবে, হ্যাঁ। এমন না যে প্রাইভেট থাকলে কোনোভাবে অ্যাক্সেস করা যাবে না, প্রাইভেট থাকলে অ্যাক্সেস করা যাবে। এগুলো আমরা দেখবো সামনে, আস্তে আস্তে দেখবো যে যদি প্রাইভেট ডেটা করে দিই তাহলে ডেটাটা তাহলে অ্যাক্সেস করা কিভাবে। হ্যাঁ, ওয়ে আছে এগুলার, কিন্তু একটু ঘুরে আসতে হবে আর কি, যাতে হচ্ছে আমার ডেটাটা মানে কি না হয়, একদম সরাসরি অ্যাভেলেবেল না হয়, কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাতে অ্যাভেলেবেল হয়, ওইটা আমরা করতে পারবো। আমরা দেখবো এটা সামনে। আচ্ছা, ধরেন আমরা এই ফ্যান ওয়ানের কোম্পানি নেম দিলাম, তো ফ্যান ওয়ানের কালারটা দিয়ে দিই, ব্লু বলে দিলাম। তারপরে ফ্যান ওয়ানের আরেকটা কি ছিল, টাইপ ধরেন এটা একটা টেবিল ফ্যান। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে যেমন আমরা অ্যাট্রিবিউটগুলোকে ডট সাইন দিয়ে কি করলাম, এই ডট দিয়ে অ্যাক্সেস করলাম না, অবজেক্টের নাম লিখলাম, এরপরে ডট দিয়ে অ্যাট্রিবিউট অ্যাক্সেস করলাম। সেমভাবে আপনি এই অবজেক্টের নাম লিখে ডট দিয়ে এই ফাংশনগুলোকেও কী করতে পারবেন? অ্যাক্সেস করতে পারবেন। আমি এখন এই যে প্রিন্ট ডিটেলস ফাংশনটা কল করি, দেখেন প্রিন্ট ডিটেলস ফাংশনটাকে যদি কল করি, আমার কি হওয়ার কথা? কোম্পানি, কালার আর টাইপটা প্রিন্ট হওয়ার কথা, সিম্পলি এটা প্রিন্ট হওয়ার কথা। এটা একটু রান দিয়ে দেখি, এই যে আমার দেখেন সুপারস্টার, ব্লু এবং টেবিল ফ্যান, এটা প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারতেছি জিনিসটা ক্লিয়ার সবার কাছে? ওকে, আচ্ছা, এখন হচ্ছে আরেকটা জিনিস একটু আমরা দেখব। ধরেন আপনার একটা কোম্পানিতে আপনি ডেভেলপার হিসেবে জয়েন করেছেন এবং ওইখানে আগে থেকে এক্সিস্টিং কিছু কোড আছে, কিছু এরকম ক্লাস, হাজার বা কয়েকশো ক্লাস ওরা না বানায় রাখছে, অবজেক্ট দিয়ে ওরা কাজ করতেছে, ওদের আপ অ্যান্ড রানিং কোড আছে, কোড বেস দেওয়া। আপনি জয়েন করার পরে আপনার হচ্ছে এখানে মডিফিকেশন আনতে হবে, নতুন ফিচার অ্যাড করতে হবে বা কিছু ডিলিট করতে হবে বা যেই রিকোয়ারমেন্টস এগুলো ফুলফিল করতে হবে।
এখন কাজ হচ্ছে এই যে এরকম ধরনের একটা ক্লাস যদি বানানো থাকে, এক্সিস্টিং ক্লাসকে তখন আপনি চেঞ্জ করতে পারবেন না চাইলে, ঠিক আছে? যেহেতু এটা একটা রানিং কোড বেস, এটার উপরে ধরেন একটা প্রোডাক্ট অলরেডি চলতেছে, আপনি চাইলে তখন এক্সিস্টিং ক্লাসকে কী করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। কিন্তু সাপোজ এমন একটা সিনারিও আসলো যেখানে আমি চাচ্ছি যে এই ফ্যান ক্লাসের মধ্যে একটা ফাংশন থাকা দরকার, যে ফাংশনটা আসলে আগে লেখা হয় নাই, কিন্তু এখন কোনো একটা রিকোয়ারমেন্টসে আমার ওই ফাংশনটা লিখতে হবে, ঠিক আছে? তখন আমরা কি করব, আমরা হচ্ছে ফাংশনের আমরা ক্লাসের যে স্কোপটা বা ক্লাসের যে এরিয়াটা, ধরেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমার ক্লাসটা, রাইট? এই ক্লাসের বাইরে এসেও আমি একটা ফাংশন ডিক্লেয়ার করতে পারবো। বাই দ্য ওয়ে, আমরা যখন এই যে অ্যাট্রিবিউটগুলো যখন ক্লাসের ভিতরে লিখি, তখন অ্যাট্রিবিউটগুলোকে বলি মেম্বার অ্যাট্রিবিউট, আর এই যে ফাংশনগুলো যেগুলো ক্লাসের ভিতরে লিখি এগুলোকে বলি মেম্বার ফাংশন, হ্যাঁ, ক্লাসের মেম্বার ফাংশন। তো আমরা চাইলেই যখন আমার এরকম কোনো সিনারিও হবে যে আমার ক্লাস এক্সিস্ট করে ঠিকই, কিন্তু আমি ক্লাসের ভিতরে মডিফাই করতে পারবো না, ক্লাসের বাইরে আমার একটা মেম্বার ফাংশন লিখতে হবে, তখন আমরা চাইলে কি করতে পারি, একটা ক্লাসের বাইরে ওই ক্লাসের সাথে রিলেটেড একটা মেম্বার ফাংশন লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে লিখে, ধরেন আমাদের এই যে প্রিন্ট ডিটেলস ফাংশনটা, এটাকে আমরা ক্লাসের বাইরে নিয়ে এসে লিখতে চাই। ইউজুয়ালি যেভাবে আমরা ফাংশন ডিক্লেয়ার করি সেম এভাবে আমার ফাংশন ডিক্লেয়ার করতে হবে ক্লাসের বাইরে। এরপর আরেকটা কাজ করতে হবে, এই যে ফাংশনের নামটা, হ্যাঁ, ফাংশনের নামের ঠিক আগে প্রথমে আমার লিখতে হবে ক্লাসের নাম, যেই ক্লাসের সাথে আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি বা যেই ক্লাসের মেম্বার ফাংশন হিসাবে আমি এই প্রিন্ট ডিটেলস ফাংশনটাকে বানাইতে চাচ্ছি, প্রথমে ওই ক্লাসের নাম লিখতে হবে, এরপরে এরকম দুইটা কোলন দিতে হবে। এই দুইটা কোলন যে অপারেটরটা, এটা একটা অপারেটর, এটাকে বলে স্কোপ রেজুলেশন অপারেটর, ঠিক আছে? এটাকে বলা হয় স্কোপ রেজুলেশন অপারেটর। এই স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে আমরা যদি ক্লাসের নেমটা লিখে দিই, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ক্লাসের বাইরেও একটা মেম্বার ফাংশন আমরা ডিক্লেয়ার করতে পারবো। ওকে, আচ্ছা, এখন এটা করার পরে আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে, এই ক্লাসের ভিতরে এসে আমার শুধু এই ফাংশনের প্রোটোটাইপটা লিখে দিতে হবে, যে প্রিন্ট ডেট, এই প্রিন্ট ডিটেলস নামে একটা ফাংশন ভাই তোমার আছে, কিন্তু এটার বডি এখানে ডিক্লেয়ার করা নাই, বডিটা আমরা পরে মেম্বার ফাংশন হিসেবে ক্লাসের বাইরে আমরা কি করছি, ডিক্লেয়ার করছি। এখন দেখেন এই যে প্রিন্ট ডিটেলস ফাংশনটা, এইটা কিন্তু আমার ক্লাসের বাইরে চলে আসলো, এবং ক্লাসের বাইরে এটা একটা মেম্বার ফাংশন হিসেবে ডিক্লেয়ার হবে। যেহেতু এটা একটা মেম্বার ফাংশন, আমি আবার এই কোডটা রান দিলে সুন্দর আমাকে আউটপুট দেখাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু আমি যদি ধরেন এখানে জাস্ট এই প্রোটোটাইপটা না দিতাম, প্রোটোটাইপ না দিলেই দেখেন এটা সে রান করতে পারতেছে না, কারণ সে এখন চিনে না, সে বুঝতেছে যে ফ্যান ক্লাসের ভিতরে ফ্যান ক্লাসের একটা আউটসাইড মেম্বার ফাংশন আছে, কিন্তু যেহেতু আমরা প্রোটোটাইপ ডিক্লেয়ার করি নেই ভিতরে ক্লাসের ভিতরে, তখন সে এটাকে অ্যাক্সেস করতে পারে না। এই জিনিসটা ক্লিয়ার, বুঝতে পারলাম? এই পর্যন্ত আইডিয়াটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। ওকে, নাইস, ঠিক আছে। যদি এ পর্যন্ত হয়ে থাকে তাহলে আমাদের থিওরি ক্লাসের আলাপ আলোচনা আজকে আসলে এই পর্যন্তই। আপনাদের ল্যাব অ্যাসাইনমেন্ট হিসেবে আমি একটা ল্যাব দিব, ওইখানে হচ্ছে এরকম কিছু ক্লাস ডিজাইন করতে বলা হবে, ঠিক আছে? কিছু ক্লাস ডিজাইন করতে বলা হবে আপনাদের, যদি আমি একটু দেখাই, এটা আগেও একবার দিয়েছিলাম। আচ্ছা, এই যে কোড নিয়ে আমরা আলোচনা করলাম প্লাস যে থিওরি আলোচনা হলো, এই পুরোটার মধ্যে যদি কারো কোথাও কনফিউশন থাকে, নাও ইজ দ্য টাইম, এখন হচ্ছে জিজ্ঞাসা করে নিতে পারেন, কনফিউশন ক্লিয়ার করে নিতে পারেন। যদি বুঝতে এমন কিছু থাকে যেটা আবার বোঝানো উচিত বা আবার বুঝাইলে আপনার জন্য সহজ হবে, ওটাও বলতে পারেন, ঠিক আছে? আমরা আবার বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে একটা ল্যাব টাস্ক যাবে, এখানে দেখেন আপনাকে বলে দেওয়া থাকবে, এই যে ধরেন এখানে একটা ম্যাঙ্গো গার্ডেনের কথা বলা হয়েছে। এই ম্যাঙ্গো গার্ডেনে আমরা হচ্ছে গাছ লাগাবো, ঠিক আছে? গাছ লাগাবো মানে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করবো, এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম মানে হচ্ছে গাছ লাগাইলাম, ঠিক আছে? এই ইয়েটা দেওয়া থাকবে, এখানে মনে হয় কয়টা কোড আছে, 4-5টা কোড আছে, হ্যাঁ 4টা কোড, 4-5টা প্রবলেম দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে। আপনাদের কাজ হবে প্রবলেমটা পরে হচ্ছে এক্স্যাক্টলি এভাবে, এই যে এখানে যেমন আমরা ক্লাস এবং অবজেক্ট ক্রিয়েট করলাম, এভাবে ক্লাস এবং অবজেক্ট ক্রিয়েট করা, এমনভাবে ক্রিয়েট করা যাতে হচ্ছে এরকম দেখবেন আউটপুট দেওয়া থাকবে যে
একটা স্যাম্পল আউটপুট দেওয়া থাকবে। এই যে দেখেন এখানে স্যাম্পল আউটপুট দেওয়া আছে যে ম্যাঙ্গো ট্রি ডিটেল প্রিন্ট হয়েছে, ভ্যারাইটি কি, হাইট কি, নাম্বার অফ ম্যাঙ্গো কয়টা, এরকম প্রিন্ট হয়েছে। এই জিনিসগুলো যেন প্রিন্ট হয়ে আসে মেইন ফাংশনের থ্রুতে আমার হচ্ছে কোডটা এইভাবে করা লাগবে আর কি। ঠিক আছে, পারা যাবে? জি স্যার, পাওয়া যাবে। ওকে, জি স্যার। আচ্ছা এখন কোনো কনফিউশন আছে আমাদের এই আলোচনায়? নো স্যার।